গ্রামের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বেশ পুরনো আমলের একটা বাড়ি। হঠাৎ সেই বাড়ির উপরে নজর পড়ে এক পিচাসিনীর। সে কালো জাদু করে অভিশাপ দেয় এই বাড়ির মালিকের মেয়ে রাধার জীবনে কখনো নাকি সুখ আসবে না। এক পাগল মহিলার কথা কেই বা বিশ্বাস করে? তবে এরপর রাধার জীবন বেশ ভালোভাবেই কেটে যাচ্ছিল, কিন্তু কালো জাদুর সেই অভিশাপ তাকে ঘিরে ফেলে তখনই যখন সে বহু বছর পর তার মেয়ের সাথে সেই বাসায় আবারও পা রাখে। তবে রাধা যতই সেই ডাইনি আর তার অভিশাপের কথা বলুক না কেন, কেউ যেন তাকে বিশ্বাস করতেই চায় না। কালো জাদুর সেই পিচাসিনী আজও কি রাধার জীবনকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগে আছে, নাকি এই গল্পের রহস্য এমন এক দৃশ্যপটে মোড়া যা কেউ কখনো কল্পনাও করতে পারবে না? এমনই ভরপুর সাসপেন্স, অকল্পনীয় সব টুইস্ট আর গা হিম করে রাতের ঘুম হারাম করার মতো সুপার ন্যাচারাল হরর মিস্ট্রিতে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি জারান, যার অর্থ কালো জাদু। গ্রামের মাঝে বেশ বড় সড়ো একটা পুরনো বাড়ি। ভোরের আলো তখনও ভালো করে ফোটেনি। একটা মহিলা এক রুমের মাঝে বেশ অনেকগুলো লেবু দিয়ে গোল চক্র বানিয়ে তাতে এক পুতুল বসিয়ে অদ্ভুতভাবে মন্ত্র পড়ছে আর দুলছে। পাশেই গরুর মাথার খুলি আর হাড় রাখা। মহিলার এমন অদ্ভুত আচরণ দেখে যে কারো রক্ত হিম হয়ে যাবে। সামনের আগুনে কিছু একটা ছুঁড়ে মেরে মহিলাটা এক মনে হিম ক্রিম তাগারো তাগারো বলতেই আছে। তারই উদ্ভট আচরণ একটা বাচ্চা মেয়ে দরজার ফাঁকা থেকে উকি দিয়ে দেখছে। তার নজর সেই উদ্ভট দেখতে পুতুলটার দিকে। মন্ত্র পড়া শেষ হতেই মহিলাটা বিভৎস এক হাসি দিয়ে সাদা ছাই ফু দিয়ে পুতুলের দিকে উড়িয়ে দেয়। দুই দিকে পা ছড়িয়ে জোরে জোরে হাসতে হাসতে আগুনের পাশের ইটে বাড়ি মারতে থাকে। হঠাৎ থেমে উপরে তাকাতেই সারা ঘরে তার বিভৎস হাসির শব্দ বাড়ি খেতে থাকে। তখনই রাধার বাবা আর মা এসে তাকে টেনে দরজা থেকে সরিয়ে নেয়। বাবা আর মা জোরে জোরে দরজা ধাক্কিয়ে গাঙ্গুটি নামের মহিলাটিকে বের হয়ে আসতে বলে। গাঙ্গুটি প্রচুর রেগে তেড়ে বের হয়ে এসে মায়ের দিকে বিভৎস নজরে তাকিয়ে বলে, তুই আমাকে পুরো গ্রামের সামনে অপমান করেছিস। তোর এত বড় সাহস, আমাকে এই বাসা থেকে বের করে দিয়েছিস। এর ফল তোকে ভুগতেই হবে। বলেই রাধার দিকে তাকিয়ে তার নোংরা দাঁতের বিভৎস হাসি দিয়ে বলে, তোর বাচ্চার উপর আমি কালো জাদু করে দিয়েছি। সে জীবনে কোনোদিনও সুখে থাকতে পারবে না। রাধার পুরো জীবন অভিশাপে ভরে গেছে। বলেই বুকে জোরে জোরে বাড়ি দিয়ে সেই একই কথা চিৎকার করে বলতে থাকে। গল্প চলে আসে বেশ কয়েক বছর পর। রাধার এখন নিজের সংসার হয়েছে। সকাল হতেই তার ব্যস্ত রুটিন শুরু হয়ে যায়। মেয়ে সাইকে ডেকে বলে, এখনই তোমার স্কুল ভ্যান চলে আসবে, জলদি রেডি হও। সাইকে টিফিন দিতেই সে স্কুল ভ্যানে উঠে চলে যায়। সাইকে বিদায় দিয়ে রাধা পাশে তাকাতেই দেখে একটা ছেলে তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। রাধা হেসে তাকে বাই বলতেই ছেলেটা অবাক হয়ে পাশের বিল্ডিং এর দোতলার বারান্দায় দাঁড়ানো মহিলার দিকে তাকিয়ে থাকে। ছেলেটা চলে গেলে রাধা সেই মহিলাটিকেও বাই বলে বাসার ভিতরে চলে আসে। এতক্ষণ তার মুখে হাসি থাকলেও বাসার ভিতরে এসে দেয়ালে টাঙানো স্বামীর ছবির দিকে তাকাতেই তার মুখটা অস্বাভাবিকভাবে মলিন হয়ে যায়। কিছুক্ষণ পর সে তার সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করতে আসে। দেখে মনে হচ্ছে রাধা যেন কত রাত ঘুমায়নি। চোখের নিচে কালি, মুখে হতাশার ছাপ। ঘড়ির ঘন্টা বেজে উঠতেই রাধা কেঁপে উঠে তার ঘর থেকে বের হয়ে জিজ্ঞেস করে, কাকা আমি কি তাহলে যাব? ডক্টর কুলকার্নি বলে, হ্যাঁ তোমার মন চাইলে অবশ্যই যাবে। মনে পড়ে যে শেষ কবে গিয়েছিলে? রাধা বলে, ওই গ্রামেই তো আমি বড় হয়েছি, যেতে তো ইচ্ছা করে কিন্তু ভয় হয়। শেষে গিয়েছিলাম আমার বিয়ের আগে। মা বলেছিল গ্রামে পূজা আছে, পূজায় অংশ নিয়ে নতুন জীবনের জন্য প্রার্থনা করতে। ডক্টর বলে, এতগুলো বছরে তুমি মাত্র 5 বার তোমার গ্রামে গিয়েছো। এই দেখো তোমার ডায়েরিতেই লেখা আছে।
কিন্তু কেন? রাধা চোখ বুঝতেই তার মনে পড়ে যায় ভয়ানক এক স্মৃতি। সে দোলনায় একা একা বসে আছে। রাধা ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, গ্রামে গেলে আবার যদি ওসব হয় তখন কি হবে? কুলকার্নি বলে কয়েকদিন পরেই ওই বাড়িটা ভেঙে ফেলবে, তাই শেষ একবার বাসাটা দেখে আসো। আর ভয়ের কি আছে? বেশি কিছু হলে এই ডায়েরিতে লিখে রাখবে। মনে রেখো, এই ডায়েরি তোমার মনে শান্তি দিবে। আর এই ওষুধ কাছে রাখো, সমস্যাটা খুব বেশি বেড়ে গেলে ওষুধ খেয়ে নিবে। রাধার মনে পড়ে সেদিনের কথা, যখন তার স্বামী শেখর গাড়ি চালাচ্ছিল। পেছনের সিটে সে আর সাই বসা। সাই বলে, চকলেটটা বাবাকে দাও। শেখর খুশি হয়ে পেছনে মুখ বাড়িয়ে চকলেট খেতে গেলেই পাশের রাস্তা থেকে একটা ট্রাক আচমকা সামনে চলে আসে। গাড়ি জোরে সেই ট্রাকের সাথে বাড়ি খায়, আর সব যেন ভেঙে চুরে গুড়িয়ে যায়। ডক্টরের আশ্বাসে রাধা পরের দিনই তার মেয়ে সাইয়ের সাথে গাড়িতে করে গ্রামের পথে রওনা দেয়। তবে সাইয়ের মুখে আগের মতো আর হাসি নেই, সে যেন একদম চুপচাপ হয়ে গেছে। ডক্টরের দেওয়া ওষুধ মুখে নিয়ে রাধা সাইকে পানির বোতল দিতে বললেও সে বোতলটা দেয় না, তাই রাধা নিজেই ড্রাইভিং করতে করতে বোতল নিয়ে নেয়। সাই কোনো কথা বলছে না দেখে তার মন ভালো করার জন্য রাধা শেখরকে কল দিয়ে বলে, চিন্তা করো না, 1 ঘন্টার মতো হয়েছে আমি ড্রাইভিং করছি। সাই তো পেছনেই বসা। শেখর সাইয়ের সাথে কথা বলতে চাইলে সাই মাথা নাড়িয়ে না বলে দেয়। রাধা বলে, তুমি যাওয়ার পর থেকেই সাই একদম চুপচাপ হয়ে গেছে। 1 বছর হলো তুমি প্রজেক্টের কাজে গেছো, জলদি আসো। মা বাবাকে তো বলেই দিয়েছি, ওরা যেন সাইয়ের ধারে কাছেও না যায়, কারণ সাই এখন এসব পছন্দ করে না, তার এসব বিরক্ত লাগে। ওই বাসাকে ভেঙে রিসোর্ট বানানোর সিদ্ধান্তে আমি তো একদমই বাবাকে সাপোর্ট করিনি। তারপরও কি করার, বাবার ইচ্ছা হয়েছে, করুক। এতক্ষণে সবাই মনে হয় বাসায় পৌঁছে গেছে। রেবতী, পিউ, খালা, চাচি, মামি সবাই। আসলে বাবা বাসা ভাঙার আগে সবাইকে একবার একসাথে ওখানে থাকতে বলেছে। তখনই রাধার আরেকটা ফোনে কল আসে। রাধা কল কেটে বলে, সমস্যা নেই, তুমি কথা বলো, তোমার সাথে কথা বললেই আমার শান্তি লাগে। তবে সমস্যা হলো, ওটা আমার নিজের বাসা হলেও আমার কেমন যেন খুব ভয় করে, যদি সেসব আবার হয়। কথা বলতে বলতেই রাধা সাইকে নিয়ে সেই বাসায় চলে আসে। রাধা মনে মনে বলে, মনে হচ্ছে এই বাসায় একবার পা রাখলে আমি আর নিজের নিয়ন্ত্রণে থাকবো না। গাঙ্গুটির সেই বিভৎস চেহারা রাধা আজও ভোলেনি। মনে ভয় থাকলেও এত বছর পর বাবা, মা, রেবতী, পিউ, চাচা, মামি সবাইকে দেখে তার ভয় ভুলে সবাইকে জড়িয়ে ধরে। মা রেগে বলে, কল কেন ধরছিলি না? এত বড় রাস্তা নিজে ড্রাইভ করে আসলি, আমাদের সবার চিন্তা হচ্ছিল। রাধা বিরক্ত হয়ে বাবার দিকে তাকালে বাবা মাকে বলে, এতদিন পরে এসেছে, অন্তত এখন তো বকা দেওয়া বন্ধ করো। আদরের মেয়ে রাধাকে নিয়ে সবাই ভেতরে চলে গেলে সাই ধীরে ধীরে বাসার ভেতরে ঢোকে। সে আসলে এত মানুষের মধ্যে থাকতে অভ্যস্ত না। এত বড় বাড়ি আঙিনা দেখে সে বেশ অবাক হয়ে যায়। রাধার কথা মতো কেউ সাইকে নিয়ে বেশি মাতামাতি করে না। কিছুক্ষণ পর রাধা বাবার সাথে দোলনায় বসলে বাবা বলে, এখন তো বয়স হয়ে গেছে, এত বড় বাড়ির রক্ষণাবেক্ষণ অনেক কঠিন হয়ে গেছে। এক এক করে ভাড়াটে চলে যাওয়ার পর বাসাটা একদম ফাঁকা হয়ে গেছে। আমি আর তোর মা ভেবে নিয়েছি আমরা এখন তোর সাথে থাকবো। রাধা খুশি না হয়ে উল্টা অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন? আমি তো সুন্দরভাবে সব সামলে নিয়েছি। বাবা হেসে বলে, তোর মা আর আমার বয়স হয়েছে, এখন আমাদের দেখাশোনার জন্য কাউকে তো দরকার, তাই না? রাধা হঠাৎ খুশি হয়ে বলে, তাহলে তুমি, মা, আমি, সাই আর শেখর একসাথে থাকবো, অনেক মজা হবে, তাই না? শেখরের তো পরিবার বলতে আমরা ছাড়া আর কেউ নেই। বাবার হাসি মাখা মুখটা কেন যেন মলিন হয়ে যায়, তবুও মেয়ের সামনে সে নিজেকে স্বাভাবিক রাখে। রাতে খাওয়ার সময় এত মজার খাবার পেয়ে সবাই বেশ মজা করে খেতে থাকে। সাইয়ের এইসব কিছু ভালো লাগছে না দেখে রাধা তাকে জোর করে খাইয়ে দেয়। রাতে ঘুমানোর সময় সাইকে মনমরা হয়ে বসে থাকতে দেখে রাধা তাকে ডেকে বলে, তুমি না পিউ আন্টিকে খুব পছন্দ করো, এসে তার পাশে শুয়ে পড়ো। সাইয়ের ইচ্ছা না থাকলেও মায়ের কথা এসে শুয়ে পড়ে। পরের দিন রাতে সবাই গানের আসরে বসলে বেশ আনন্দের সাথে গান গাইতে থাকে। রাধা হঠাৎ খেয়াল করে সাই তার পাশে নেই, তাই সাইকে ঘরের ভিতরে খুঁজতে খুঁজতে বাসার আঙিনার কাছে চলে আসে। ঠক ঠক একটা শব্দ শুনতে শুনতে সেই দিকে যেতে থাকে। সবার সাথে গল্প করতে করতে মায়ের হঠাৎ নজর পড়ে যে রাধা সেখানে নেই। অজানা এক ভয়ে সে দ্রুত উঠে ঘরের ভিতরে সেদিকে আসে যেখানে এখন আর কেউ থাকে না। রাধা ঘরের আঙিনা পার হয়ে পুরনো সিঁড়ি ঘরে এসে ধীরে ধীরে চিলেকোঠার দিকে উঠতে থাকে। হঠাৎ সে দেখে সাই অন্ধকারের মাঝের একটা দরজার সামনে
চুপচাপ দাঁড়িয়ে আছে। আর এটাই সেই ডাইনি গাঙ্গুটির রুমের দরজা। রাধা ভয়ে ভয়ে এগিয়ে এসে সাইয়ের কাঁধে হাত রাখতেই সাই অবাক হয়ে তাকায়। রাধা জিজ্ঞেস করে, তুই এখানে কি করছিস? সাই ওই দরজার দিকে ইশারা করতেই রাধা দরজার দিকে এগিয়ে সেই ফাঁকা দিয়ে তাকাতেই দেখে ঘরের মাঝে গাঙ্গুটির সেই বিভৎস পুতুল বসা। মা তখন রাধাকে খুঁজতে খুঁজতে গাঙ্গুটির রুমের সামনে সিঁড়ি বেয়ে উপরে এসে দেখে গাঙ্গুটির রুমের দরজা খোলা। রাধা গাঙ্গুটির জায়গায় বসে সেই পুতুলকে দেখে গাঙ্গুটির মতোই বিভৎস কণ্ঠে মারাঠি গান গাচ্ছে। মা ভয়ে ভয়ে রাধাকে ডাকে, কিন্তু রাধার কানে যেন কোনো শব্দই যাচ্ছে না। মা রাধাকে জোরে ধাক্কা দিতেই রাধা প্রচন্ড রেগে গাঙ্গুটির মতোই দাঁত কিরমির করে হাঁটুর উপরে হাত দিয়ে বসে বিভৎস ভাবে ঘুমিয়ে চিৎকার করে বলে, তোর জীবনে অভিশাপ নেমে আসবে। মা ভয়ে রাধা বলে জোরে চিৎকার করে ওঠে। মায়ের চিৎকার শুনে সবাই দৌড়ে সেখানে আসলে মা দৌড়ে এসে ভয়ে বাবার বুকে মুখ লুকিয়ে রাধার দিকে ইশারা করে। রাধা তখন স্বাভাবিকভাবে হাসতে হাসতে এসে বলে, দেখো আমি কি খুঁজে পেয়েছি। তবে এই পুতুল আমি না, বরং সাই পেয়েছে। সাই তখন কাচুমুচু হয়ে গাঙ্গুটির রুমের সামনে দাঁড়ানো। সবাই এই পুতুল দেখে বেশ ঘাবড়ে গেছে। রাধা হাসতে হাসতে বলে, সাই এর নাম রেখেছে বাগাবাই। পুতুলটা কি সুন্দর তাই না? বিভৎস এই পুতুলে রাধা কি সৌন্দর্য দেখেছে তা সেই ভালো জানে। এই পুতুলকে দেখে মায়ের গা গিনগিন করে ওঠে। তাই রাধাকে বলে, এটা ওই ডাইনি গাঙ্গুটির পুতুল, তুই এটাকে ছুঁড়ে ফেলে দে। রাধা বিরক্ত হয়ে বলে, এই যুগে এসেও তুমি এসব বিশ্বাস করো নাকি? সাই এটা খুঁজে পেয়েছে তাই আমি এটাকে ফেলবো না। বলেই সাইকে তার কাছে ডেকে বলে, চলো আমরা এই পুতুলকে গোসল করাবো। বলেই সেই ভয়ানক পুতুল আর সাইকে নিয়ে চলে যায়। সবাই ভয়ে ভয়ে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। সকালে রান্নাঘরে মা এক মহিলাকে বলে, আমি তো তোমাকে ডেকে এনেছি, কিন্তু বুঝতে পারছি না রাধা এসব মানবে কিনা। তখনই রাধা এসে বলে, তাড়াতাড়ি কিছু খেতে দাও তো, অনেক খিদা লেগেছে। রাধার নজর রাউত আন্টির উপরে পড়তেই সে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। রাউত বলে, তোমার মা আমাকে ডেকে আনলো। রাধা রেগে মাকে বলে, কাল আমি চিলেকোঠার ওই রুমে গিয়েছিলাম, তাই বদনজর সরাতে আন্টিকে ডেকে এনেছো তাই না? তুমি জানো যে আমি এসবে বিশ্বাস করি না। রাউত বলে, তাও আমার মন রাখার জন্য করতেই তো পারিস। রাধা হেসে বলে, ঠিক আছে, যখন এসেছো তখন বদনজর উঠিয়েই যাও। রাধা চেয়ারে বসতেই রাউত নজর ওঠানোর মন্ত্র পড়ে সেই বালি গরম কয়লার উপরে ফেলে দেয়। রাউতের সাথে কথা বলতে বলতেই রাধা লক্ষ্য করে সাই তার বাগাবাইকে নিয়ে এসেছে। তাই সাইকে বলে, আসো তোমাকে রাউত আন্টির সাথে পরিচয় করিয়ে দেই। মনে আছে তোমাকে সবসময় এই আন্টির কথা বলতাম? সাই মাথা নাড়িয়ে না বললে রাধা বলে, এত লজ্জা পেও না, আসো আমি তোমার থেকে বদনজর সরিয়ে দেই। সাই লক্ষ্মী মেয়ের মতো চেয়ারে বসতেই রাধা রাউতের মতো করে সাইয়ের নজর উঠায়। সাইয়ের উপর থেকে বদনজর ওঠানোর মন্ত্র পড়তে থাকে, কিন্তু হঠাৎই কি ভেবে তার হাসি মাখা মুখটা মলিন হয়ে যায়। বালি কয়লায় ফেলে সাইকে বলে, তোমার বাবা এখানে থাকলে আজ তারও নজর সরিয়ে দিতাম। শেখরের কথা শুনতেই মা আর রাউতের চেহারাটা মলিন হয়ে যায়। রাধা সাইকে বলে, আরে আমরা তো তোমার বাবাকে এই পুতুলের কথা বলিনি, জলদি চলো, এখনই কল করে বলতে হবে। মা আর রাউত আন্টি এবার গভীর চিন্তায় পড়ে যায়। বাবা ডক্টরকে কল দিলে ডক্টর কুলকার্নি বলে, আমরা ওকে হাসপাতালে রাখতে পারি, তাহলে সব সময় অবজারভেশনে থাকবে। বাবা বলে, না না, ওকে দেখে তো সুস্থই মনে হয়। কুলকার্নি বলে, হ্যাঁ এটাই তো আসল বিষয়, ওকে সুস্থ মনে হলেও সে এখনো বাস্তব থেকে পালিয়ে বেড়াচ্ছে। এখন যেহেতু আপনারা সবাই একসাথে আছেন, ওকে ওর সত্যটা বলে দেন। রাধাও জানে যে এসব অবাস্তব, তবুও সে কল্পনাকে সত্যি মনে করে জীবন কাটাচ্ছে। তাহলে কি আমি হাসপাতালের সাথে যোগাযোগ করব? বাবা বলে, আমাকে ভাবার সময় দিন। মা এসে বলে, ডক্টর কি বললো? বাবা বলে, এতদিন ওর সাথে তাল মিলিয়েছি, এই জন্যই আজ ওর মানসিক অবস্থার এত অবনতি হয়েছে, তাই ওকে ওর সত্যটা বলতে হবে। মা বলে, কুলকার্নিকে গাঙ্গুটির ওই পুতুলের কথা বলনি? তুমি তো জানো ওই ডাইনি গাঙ্গুটি ওই রুমে কি করেছিল। বাবা বলে, তুমি এখনো ওসব নিয়ে পড়ে আছো? মাথা থেকে এসব ঝেড়ে মেয়েকে কিভাবে সামলাবে সেটা ভাবো, না হলে ওকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলতে হবে। কিন্তু মায়ের মন মানতে চায় না, সে অশরীরী কিছু একটার উপস্থিতি ঠিকই বুঝতে পারে। মা এক পারিবারিক গুরুজিকে বাসায় ডাকে, তাকে সব জানিয়ে জিজ্ঞেস করে, এখন কি আমাদের পূজা করা উচিত? গুরুজি কিছু একটা চিন্তা করে বলে, না, আমাকে আগে এই বাসার শুদ্ধিকরণ করতে হবে। মা গাঙ্গুটির বদ্ধ ঘরের তালা খুলতে গেলেই গুরুজি মন্ত্রপানি পরে ছিটিয়ে দেয়। দরজা খুললে ভিতরে গিয়ে পুরো রুমে মন্ত্রপানি ছিটিয়ে দেয়। রাধা, রেবতী আর পিয়র সাথে শাড়ি পরে ছবি তুলছে। গুরুজি দেখা করতে আসলে রাধা বেশ
বেশ খুশি হয়ে তাকে প্রণাম করে। গুরুজি আশীর্বাদ দেয় যে তোমার যেন অষ্টপুত্র হয় আর অনেক সৌভাগ্য হয়। রাধা হেসে বলে 8টা হবে কিনা জানি না, কিন্তু আরেকটা সন্তান হলে খারাপ হয় না, আর আমি তো এখন অনেক সৌভাগ্যবতী। মা আর বাকিরা এই কথা শুনে কেমন ভাবে যেন তাকিয়ে থাকে, যেন তারা কিছু একটা লুকাচ্ছে। গুরুজি যাওয়ার আগে মাকে লাল ধাগা দিয়ে বলে সেটা রাধার হাতে বাঁধতে, আর কোনোভাবেই এই ধাগা যেন সে না খোলে এই বিষয়ে খেয়াল রাখতে। মা রাধাকে ধাগা বাঁধতে বাঁধতে বলে এটা কখনোই খুলবি না, তাহলে অশুভ শক্তি তোর কাছে আসতে পারবে না, এটা থাকলে অশুভ শক্তি তোর কাছে আসতে পারবে না। রাধা বলে ঠিক আছে, এখন আমাকে চিলেকোঠার চাবি দাও তো, আমার ছোটবেলার সব খেলনা ওখানে বন্ধ করে রেখেছো, আজ ওগুলো বের করব। মা বলে এখন সন্ধ্যা হয়ে গেছে, তাছাড়া তুই শাড়ি পরে আছিস, ওখানে গেলে শাড়ি নোংরা হয়ে যাবে। রাধা বলে ওই রুমে তো সবসময় অন্ধকার থাকে, আর শাড়ির কি হয়েছে, ড্রাই ক্লিনিং করলেই ঠিক হয়ে যাবে। মা তবুও চাবি দিতে চায় না, কারণ তার মনে এখনো ভয় আছে। তবে মেয়ের জোরাজুরিতে বাধ্য হয়ে বলে কিচেনের বাক্সে চাবি আছে, তবে শর্ত হলো টর্চ লাইট আর রেবতী এবং পিউকে সাথে নিয়ে যেতে হবে। রাধা টর্চ নিয়ে ধীরে ধীরে চিলেকোঠায় আসে। তার মনে এখনো এই জায়গাটা নিয়ে অনেক ভয় আছে। পেছন থেকে কেউ ফিস ফিস করে রাধা বলে ডাক দিতেই রাধা ভয়ে চিৎকার দিয়ে তাকিয়ে দেখে রেবতী আর পিউ তার সাথে মজা করছে। রাধার চিৎকারে দুইজন ভয় দিতে এসে নিজেরাই উল্টা ভয় পেয়ে যায়। 3 বোন মিলে একটা বাক্স খুলে দেখে রাধা ছোটবেলার সব গল্পের বই। রেবতী একটা টুপটার মধ্যে কিছু কাঠের গুটি পায়। রাধা বলে বেবি আন্টি এগুলো আমেরিকা থেকে প্লান্টেট করার জন্য পাঠিয়েছিল। রেবতী জিজ্ঞেস করে তোর কি সেই আত্মার নাম মনে আছে যাকে তুই এই খেলার মাধ্যমে দেখেছিলি? রাধা বলে হ্যাঁ, চিন্টি বাই, সে তো আমার প্রিয় গল্পের লেখক ছিল। রাধা হঠাৎ গম্ভীর কণ্ঠে বলে আমি তাকে ডাকিনি, সে তো নিজে থেকেই এসেছিল। পিউ আর রেবতী তার কথায় ভয় পেয়ে যায়। রাধা এবার হেসে দিলে পিউ বলে তুই সবসময় এমন মজা করিস, ছোট থাকতেও এমনই করতি, এই জন্য খালা তোকে মারতো। রাধা জিজ্ঞেস করে চল আমরা আবার এই খেলাটা খেলি। পিউ বলে না। রেবতী বলে আমার তো কোনো সমস্যা নেই, কিন্তু যদি সত্যি সত্যি আত্মা চলে আসে তখন কি হবে? পিউ বলে আমি শুনেছি আত্মাকে ডাকা হলে সে আর যেতে চায় না। রাধা বলে তোরা বোকা নাকি, এসব তো অন্ধবিশ্বাস। রেবতী বলে তুই বলছিস আত্মা নেই, তাহলে আমরা এই খেলা খেলে কাকে ডাকবো? কারণ এই খেলা খেলতে হলে আত্মা আছে এমন পূর্ণ বিশ্বাস নিয়েই খেলতে হবে। পিউ বলে ঠিক আছে। সাথে সাথেই 3 জন রুমের ঠিক মাঝে শক্ত করে হাত ধরে বসে। রাধা চোখ বন্ধ করার আগে বলে একবার চোখ বন্ধ করলে আর কিন্তু চোখ খুলতে পারবে না। একবার তাদেরকে ডাকা শুরু করলে আত্মারা কিন্তু আমাদের আশেপাশেই ঘোরাফেরা করে। সাথে সাথেই ফিসফিসানির আওয়াজ ভেসে আসতেই পিউ বলে এসব বলে আমাকে ভয় দিস না তো। রাধা বলে ভয় দিচ্ছি না, তোর বিশ্বাসকে আরো দৃঢ় করছি। রেবতী বলে ভয় পাস না, রাধা তুই শুরু কর। রাধা চোখ বুজে আত্মাদেরকে ডাকা শুরু করে। মন্ত্র পড়া শেষ করে গুটি চালতেই রেবতী পড়ে দেখে ফাটিনাম নামের অক্ষর এসেছে। রেবতী হেসে বলে এ আবার কেমন নাম? রাধা জোরে জোরে কেমন ভাবে যেন হাসতে থাকে। রেবতী বলে রাধা তুই ভালো করে মন দিয়ে ডাক। রাধা এবার গম্ভীর কণ্ঠে আত্মাকে ডাকতে শুরু করলে আচমকা কিছু একটা ভাঙার শব্দ পেয়ে 3 জনেই হাত ছেড়ে দিয়ে চিৎকার করে ওঠে। রাধা দেখে কাঁচ ভেঙে একটা কবুতর উপর থেকে পড়েছে। এসব দেখে রাধার হাসি যেন থামারই নাম নেয় না। 3 জনই এবার হেসে দেয়। সন্ধ্যায় মা রেবতীর মাথায় তেল দিয়ে দিচ্ছে। রেবতী মাকে জিজ্ঞেস করে আর কতদিন রাধার এমন অবস্থা থাকবে? ডক্টর তো মানা করে দিয়েছিল। কথা শেষ করার আগেই মা বলে রাধার বাবা আর মা যতদিন বেঁচে আছে কেউ ওর কিচ্ছু করতে পারবে না, আর ডক্টরের কি, সে তো এমন কত কিছুই বলে, কে মানে তার কথা? রেবতী মাকে জিজ্ঞেস করে আমাদের ছোটবেলায় একটা মহিলা ভাড়াটিয়া ছিল না? পিউ বলে হ্যাঁ, সেই তো রাধার উপরে কালো জাদু করেছিল। মা ঝাড়ি দিয়ে বলে সব জায়গায় নাক গলাবি না তো। তোরা 3 জন আজ চিলেকোঠায় কি করছিলি সেটা আগে বল। পিউ বলে আমরা তো খেলার ছলে আত্মাকে ডাকছিলাম, কিন্তু কেউ আসেনি। তবে রাধা কেমন যেন অদ্ভুত আচরণ করছিল। কবুতরটা চলে যাওয়ার পরে রাধা যখন আত্মাকে আসার জন্য বলছিল তখন সে এমন ভাবে ডাকছিল যেন সে একদম হারিয়ে গেছে। হঠাৎই শক্ত করে আমাদের হাত ধরে টানতে শুরু করে। দুজনের খুব ব্যথা লাগলেও রাধার যেন কোনো হুঁশই নেই। সে একবার সামনে তো একবার পেছনে জোরে জোরে ঝুঁকতে থাকে। রাধা হঠাৎই তাদের হাত ছেড়ে গাঙ্গুটির মতো মাথা ঝুঁকিয়ে হাত মাটিতে বাড়ি দিতে থাকে। এমন ভাবে নড়তে নড়তে ডাকতে থাকে যেন তার মধ্যে সত্যি সত্যি আত্মা চলে এসেছে।
যাচ্ছে। রেবতী আর পিওর বেশ ভয় লাগে। তারা হতবাক হয়ে রাধার এই অস্বাভাবিক আচরণ দেখতে থাকে। গাঙ্গুটির মতোই রাধা সিলিং এর দিকে তাকিয়ে আত্মাকে ডাকতে ডাকতে কেমন যেন করতে থাকে। জলদি গুটি চেলে রাধা আবারও সিলিং এর দিকে তাকিয়ে আত্মাকে ডাকতে থাকে। পিউ আর রেবতী কয়েকবার ডাকলেও রাধা শোনে না। নিচ থেকে রাধার মা ডাকতেই রেবতী আর পিউ রাধাকে টেনে উঠিয়ে সেখান থেকে চলে আসে। রাধা বলে, তোরা দেখি অনেক ভীতু, অন্তত একবার নামটা দেখতে দে। রেবতী ভয়ে ভয়ে বলে, ওই সময় আমরা নামটা পড়িনি। গভীর রাতে রাধা ঘুমের মধ্যে গাঙ্গুটির গুঙ্গানি শুনে লাফিয়ে ওঠে। হাঁপাতে হাঁপাতে খেয়াল করে সাই তার পাশে নেই। অস্থির হয়ে সাইকে খুঁজতে খুঁজতে এক রুমে এসে দেখে সে বাঘাবাই মানে ওই ডাইনির পুতুলের পাশে বসা। রাধা বকা দিয়ে বলে, এত রাতে এখানে কি? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। সাই বলে, আমি তো বাঘাবাইয়ের সাথে গল্প করছি। রাধা সাইকে টেনে নিয়ে যায়। সাই জিজ্ঞেস করে, আমার পুতুল বাঘাবাই ঘুমাবে না? রাধা বলে, না, সে ঘুমায় না। সকাল হয়ে যায়। সাই এসে বাঘাবাইকে কোলে নিয়ে বের হয়। রাধা শহরে ফিরে যাওয়ার জন্য রেডি হচ্ছে। রাউত বলে, আর কয়েকদিন থেকে যা। রাধা বলে, না, অনেক কাজ আছে, আমি আর থাকতে পারবো না। রাধা সবাইকে ডাকতে থাকে। মা রাধাকে বলে, তুই একটা ড্রাইভার রাখলেও তো পারিস, নিজে ড্রাইভ করলে যদি কিছু হয়ে যায়। রাধা চোখ টিম টিম করা শুরু করে, যেন কথাটা তার ভালো লাগছে না। মাকে ঝাড়ি দিয়ে বলে, তোমার এসব কথা বন্ধ করো তো। তোমার এই চিন্তার কারণে আমি ঠিক মতো কিছু মনে রাখতে পারি না। কি করবো যেন ভুলে গেলাম। ও হ্যাঁ, মনে পড়েছে, শেখরকে কল দিব। বলেই ফোনে শেখরের সাথে কথা বলতে বলতে হাঁটতে থাকে। রাউত চাচি আর মা রাধার পেছনে হাঁটে। রাধার বাবা হঠাৎ এসে বলে, শেখরের সাথে কথা বলছিস তাই না? দে, আমি ওর সাথে কথা বলবো। রাধা বলে, শেখর ব্যস্ত, এখন কথা বলতে পারবে না। বাবা বলে, বেশি সময় নিব না, তাড়াতাড়ি ফোনটা দে। রাধা কেন যেন ইতস্তত করে বলে, আমার সাথে এটা করো না বাবা। তবুও বাবা ফোন চাইতেই থাকে। রাধা ফোনটা দিতেই বাবা দেখায় যে ফোনের স্ক্রিনটা ভাঙা, তার মানে সেই ফোনটা নষ্ট। আর রাধা এতক্ষণ আসলে কারোর সাথেই কথা বলছিল না, মানে শেখর তার কল্পনা। রাধা অঝরে কান্না করতে করতে বলে, তোমরা কি আমাকে শান্তিতে থাকতে দিবে না? আসলে সেদিনের অ্যাক্সিডেন্টে শেখর মারা গিয়েছিল। রাধার সামনে থেকেই শেখরের লাশ গাড়িতে তোলা হয়, কিন্তু রাধা ট্রমাটাইজড হয়ে এখনো কল্পনায় শেখরের সাথেই কথা বলে। রাধা শেখরের সত্যটা বুঝতে পেরে রাধা হাউমাউ করে কান্না করতে থাকে। মা আর চাচি মিলে তাকে তাড়াতাড়ি সামলে নেয়। শহরে ফিরে আসতেই আবারও তাদের আগের জীবন শুরু হয়ে যায়। সাই স্কুল থেকে ফিরে বেল বাজাতেই রাধা দরজা খুলে দিলে সাই ব্যাগ দিয়ে ভেতরে চলে যায়। রাধা বলতে থাকে যে হাত মুখ ধুয়ে খাবার খাবে, কিন্তু সাই তাকে পাত্তাই দেয় না। হঠাৎ কি যেন দেখে রাধা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। রাধা সাইকিয়াট্রিস্ট রাশমির কাছে আসলে রাশমি জিজ্ঞেস করে, এই অ্যাক্সিডেন্ট হয়েছে কতদিন আগে? রাধা প্রথমে বলে 1.5 বছর, পরে আবার বলে না 2 বছর, করোনার কয়েক মাস পরেই হয়েছিল। রাধা প্যানিক হয়ে ওষুধ খেলে রাশমি জিজ্ঞেস করে, এটা কিসের ওষুধ? রাধা বলে, আমার আগের ডক্টর দিয়েছিল, যেন এটা খেলে আমার স্ট্রেস কমে যায়। রাশমি বলে, ও তুমি ওই অ্যাক্সিডেন্টটা মেনে নিতে পারোনি আর শেখরকে কল্পনা করা শুরু করেছো, তাই তো? রাধা চুপ করে থাকলে রাশমি বলে, আমরা সবাই কিছু না কিছু ইমাজিন করি, কিন্তু সেগুলো তো আর বাস্তব না। তা তোমার কল্পনা কি বাস্তববাদী? তুমি কি তোমার কল্পনাকে বাস্তব মনে করেই জীবন চালাচ্ছ? রাধা কোনো উত্তরই দেয় না। রাশমি জিজ্ঞেস করে, পেইন্টিং বা লেখালেখি করো? রাধা বলে, হ্যাঁ, মাঝে মাঝে ডায়েরিতে লিখি। রাশমি জিজ্ঞেস করে, কি লেখো? রাধা বলে, মনে নেই, ভুলে গেছি। রাশমি বলে, সমস্যা নেই। তা তোমার মেয়ে কেমন আছে? সে এই অ্যাক্সিডেন্টকে কিভাবে নিয়েছে? রাধা বলে, তা জানি না, তবে সে কারোর সাথে তেমন একটা কথা বলে না, নিজের দুনিয়া নিয়েই থাকে। রাশমি বলে, তুমি যে আমার সাথে কথা বলতে এসেছো এটা ভালো কথা, তোমার মনের সব কথা বলতে পারো। রাধা ইতস্তত করে বলে, আজ আমি রেডি না, বলেই তাড়াহুড়ায় বেরিয়ে পড়ে। গাড়ি চালাতে চালাতে রাধা পিউকে কল দিয়ে বলে, আমার নতুন ডক্টর অনেক ভালো, এই পরিবর্তনটা আমার দরকার ছিল। আগের ডক্টর কুলকার্নিও ভালো ছিল, কিন্তু সে আমাকে ছোটবেলা থেকেই চেনে, আমাকে সেইভাবেই ট্রিট করতো। এই ডক্টরের নাম রাশমি, সে অনেক ভালো। সে বুঝে গেছে আমার ট্রিটমেন্ট না, বরং কাউন্সিলিং এর দরকার। আমার জীবন এখন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। সকালে উঠে জগিং করি, যোগা করি, সাই স্কুলে যায়, তারপর বিকালে ফিরে আসে, সব ঠিকই আছে। রাতে রাধা কম্পিউটারের সামনে বসে স্প্যানিশ ভয়েসে তার ক্লায়েন্টের সাথে কথা বলছিল। কাজ শেষে ইয়ারবাড খুলতেই হঠাৎ তার কানে কিছু ফিসফিসানির শব্দ ভেসে আসে। মনে হয় কে যেন তাকে ডাকছে। কোথা থেকে এই শব্দ আসছে সে ঠিক বুঝতে পারে না,
কেউ একজন আচমকা কানের কাছে এসে রাধা বলে ডাক দিতেই রাধা চমকে পেছনে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। রাতে ঘুমানোর সময় রাধা সাইকে বলে বাঘাবাই তার পুরো জীবনে একা ছিল, সকালে বিকালে রাতে সব সময় একা। ক্লান্ত হয়ে তাই সে মানুষের স্বপ্নে যায়। রাধা পাশে তাকিয়ে দেখে সাই ঘুমিয়ে গেছে, তাই কপালে চুমু দিয়ে সেও ঘুমিয়ে যায়। আচমকাই রাধা বলে কেউ ডেকে উঠতেই সে লাফিয়ে ওঠে, মনের ভুল ভেবে আবারও শুয়ে পড়ে। দেখা যায় তার পাশের চেয়ারেই ডাইনি গাঙ্গুটির সেই পুতুল বাঘাবাই বসা। সকালে জগিং করার সময় মা রাধাকে কল দিলে রাধা বলে আমি তোমাকে পরে কল দিব। মা বলে সবসময় এমন বলিস, কিন্তু কল তো আর ব্যাক করিস না, তোর বাবাকে কল দিস, গত রাতে তোর জন্য অনেক কান্না করছিল। রাধা বলে ঠিক আছে। কল কাটার পর রাধার অনেক কান্না পায়, কিন্তু হঠাৎই পাখির কিচির মিচির আর দূরের কোনো মেশিনের শব্দে রাধার কান ঢালাপালা হয়ে যায়। রাস্তার মাঝে দাঁড়িয়ে একা একাই চিৎকার করে বলে এত শব্দ কেন করে, এদের জ্বালায় তো শান্তিতে থাকতেও পারবো না। পাশের বাসার মহিলাটা কেমন ভাবে যেন রাধার দিকে তাকিয়ে থাকে। বাসায় আসতেই রাধার হেল্পিং হ্যান্ড সীমা বলে ওই পুতুলটা বাইরে রেখে আসেন, দেখতেই তো কেমন ভয়ানক, আমার অনেক ভয় করে, কখনো দেখি এই কোনায় তো কখনো ওই কোনায়। রাধা হেসে বলে পুতুল নিজে তো আর যেতে পারে না, স্কুলে যাওয়ার আগে সাই হয়তো রেখে গেছে, সাই ওই পুতুলটাকে পছন্দ করে। সীমা বলে তুমি হেসো না, এক কাজ করো, আমি এক কাজ করব, যখন তুমি বাসায় থাকবে তখনই কাজে আসবো, আমার অনেক ভয় করে, মনে হয় কেউ আমার উপর নজর রাখছে, হুট করে কেউ এসে আমাকে ধরে বসবে। রাধা বলে কাজের সময় বদলালে হবে না, সাই 12টার দিকে বাসায় আসে, আমাকে তার আগেই দুপুরে খাবার বানাতে হবে। সীমা বলে আমি তখন আসবো। রাধা বলে না, 2টায় আমার অফিস শুরু হয় আর তার আগে সাইয়ের কাজ শেষ করতে হবে, তোমাকে সময় মতো আসতেই হবে। সীমা বলে ঠিক আছে, তাহলে আগে ওই পুতুলটা ফেলে দেন। রাধা বলে আমি কি করব না করব তুমি বলতে এসো না, তুমি সময় মতো না আসতে পারলে আমাকে এখন অন্য কাউকে খুঁজতে হবে। সীমা নিরুপায় হয়ে বলে আচ্ছা, আমি সময় মতোই আসবো। রাতে রাধা কাজ করছিল। শর্ট টাইমে রাধাকে একটা প্রজেক্টের কাজ শেষ করতে বলায় তার ভীষণ বিরক্ত লাগে, কিভাবে করবে এটা নিয়ে ভাবছিল। তখনই ঘড়িতে 11:10 বাজতেই হঠাৎ বাচ্চার খিলখিল করে হাসির শব্দ শুনতে পায়। রাধা রুম থেকে বের হওয়ার আগেই বুঝতে পারে যে এটা সাইয়ের গলা। যেই মেয়ে ঠিকমতো কথাই বলে না সে হাসছে, এটা ভেবে রাধার বেশ অবাক হয়। ধীরে ধীরে সাইয়ের খেলার রুমের দিকে এসে বেশ সাহস নিয়ে দরজা খুলতেই উপর থেকে বানরের পুতুল এসে পড়ে। ভয়ে রাধার দম বন্ধ হয়ে আসার উপক্রম হয়। মায়ের সাথে এমন মজা করে সাই বেশ আনন্দ পায়। রাধা প্রচন্ড রেগে সাইকে আর বাঘাবাইকে নিয়ে বেরিয়ে এসে বাঘাবাইকে সিঁড়ি দিয়ে নিচে ফেলে দেয়। সাই কান্না করতে করতে বলে আমি এখন খেলবো। রাধা কোনো কথাই শোনে না। রাধা এত জোরে জোরে সাইকে বকা দেয় যে রাস্তা দিয়ে যাওয়া পথচারীরাও সব শুনতে পায়। কিছুক্ষণ পর সাইকে খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু সাই রেগে আছে বলে সে খায় না। রাধা সাইকে সরি বললেও সাই তবুও শোনে না। রাধা বলে তুমি যে মাকে ভয় দিলে তখন কি হলো, কে বলেছিল এমন প্রাঙ্ক করতে? সাই বলে কেন, বাঘাবাই বলেছিল। রাধা বলে বাঘাবাই একটা পুতুল, সে কথা বলতে পারে না। সাই বলে বাঘাবাই কথা বলতে পারে, খেলতে পারে, হাসতে পারে, গান গাইতেও পারে। এইসব শুনে রাধার অনেক ভয় লাগে। সকালে রাশমির কাছে যাওয়ার সময় মাকে গত রাতের কথা বললে মা রাধার কাছে আসতে চায়। রাধা বলে কোনো দরকার নেই, আমি সামনে নিব। রাধা রাশমিকে জিজ্ঞেস করে আপনি কি ভূত প্রেতে বিশ্বাস করেন? রাশমি অবাক হয়ে বলে তুমি আগে বলো যে কি হয়েছে। রাধা বলে আমার মনে হয় আমার বাসায় কেউ আছে, এটা আমার ব্রেনে না বরং বাস্তবেই আছে। অ্যাক্সিডেন্টটা যেমন ইমাজিন করছিলাম তেমন না, এটা ভিন্ন রকম। রাশমি জিজ্ঞেস করে তুমি কি ভূত প্রেতে বিশ্বাস করো? রাধা বলে না, কিন্তু আমার ভেতরে অন্য এক রাধা আছে যে এসবে বিশ্বাস করে। ছোটবেলায় অনেক ভূতের গল্প পড়তাম, আমি অনেকবার চেষ্টাও করেছি গল্প লেখার। রেশমি জিজ্ঞেস করে তোমার গল্পের টপিক কি ছিল? রাধা বলে পিচাসিনী বা ডাইনি নিয়ে, যে মৃত্যুর পরে ফিরে আসে, কিন্তু সে আসলে ডাইনি না, সে হলো এমন একজন যে তার হারিয়ে যাওয়া স্বামীর সাথে একবার কথা বলতে চায়। বলেই উপরের দিকে হা করে তাকিয়ে থাকে। রাশমি জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো? রাধা বলে হ্যাঁ। রাশমি বলে তাহলে তোমার গল্প শোনাও। রাধা বলে আসলে ছোটবেলার কথা তো তাই মনে নেই, ডায়েরি কোথায় রেখেছি তাও জানি না। বলেই আবার
ওষুধ খায়। রাশমি বলে আমার মনে হয় তোমার এই ওষুধ খাওয়াটা বন্ধ করা উচিত। রাধা বাসায় এসে সীমাকে জিজ্ঞেস করে তুমি কি সাইয়ের জন্য ভাত রেঁধেছ? সীমা বলে কাল সে খায়নি, পরশুও খায়নি, তাই ভাবলাম রোজ রোজ খাবার না নষ্ট করাই ভালো। রাধা রেগে বলে তোমাকে যা বলা হয়েছে সেটা না করে উল্টা বাহানা দিচ্ছ কেন? সীমার বেশ খারাপ লাগে। পাশের বিল্ডিং এর একজনকে দেখে সে চলে যায়। রাধা ভেতরে এসে প্রচুর ঘাবড়ে একসাথে 3 থেকে 4টা ওষুধ খেয়ে নিজেকে শান্ত করে। পাশে তাকাতেই খেয়াল করে বাঘাবাই বসা। কুলকার্নি রাধাকে কল দিয়ে বলে তুমি তো অনেকদিন ধরেই আসছো না কেন? রাধা বলে আমার ট্রিটমেন্টের দরকার নেই, বরং কাউন্সিলিং এর দরকার। কুলকার্নি বলে ঠিক আছে কাউন্সিলিং নাও, কিন্তু ট্রিটমেন্টটা বন্ধ করো না। কল কাটার পর রাধার কেন যেন মনে হয় জানালা থেকে ফিস ফিস শব্দ আসছে। তাড়াতাড়ি উঠে জানালা লাগাতেই দেখে তার পেছনে গাঙ্গুটি দাঁড়ানো। ভয়ে আটকে পেছনে ফিরতেই কাউকেই দেখতে পায় না। রাধা আবারও জানালা খুলে লাগালে আবারও গাঙ্গুটিকে সেখানেই দেখতে পায়, কিন্তু পেছনে ফিরে দেখে সেখানে কেউ নেই। মনের ভুল ভেবে বিষয়টা পাত্তা না দিয়ে বের হতেই সাইকে কারোর সাথে কথা বলতে শুনে খেলার রুমে এসে সাইকে বলে তোমাকে না মানা করেছি বাঘাবাইকে উপরে আনবে না? সাই বলে আমি আনিনি, সে তো নিজে নিজেই চলে এসেছে। রাধা এবার রেগে বলে এসব কল্পনা করা বন্ধ করো, না হলে আমার মতো পাগল হয়ে যাবে। রাধা প্রচুর রেগে বাঘাবাইকে নিয়ে বাইরে ডাস্টবিনে ফেলে আসে। তখনই রাধার হাতের সেই মন্ত্রপুত ধাগা খুলে পড়ে যায়। রাধা সাইয়ের রুম গোছাতে গিয়ে তার সেই ডায়েরিটা পায়, তাতে লাল কালি দিয়ে তন্ত্র মন্ত্রের চিহ্ন দেওয়া। পরের দিন রাশমিকে নিয়ে সেই ডায়েরি দেখায়। রাশমি বলে এটা তোমার হরর স্টোরি? রাধা ভয়ে কাঁপতে কাঁপতে বলে তুমি কি ডাইনিতে বিশ্বাস করো যে কালো জাদু করে? আমাকে ছোটবেলায় কালো জাদু করা হয়েছিল। আমার বাসায় যে ভাড়া থাকতো সেই মহিলা কালো জাদু করেছিল। তার আসল নাম তো জানি না, সবাই তাকে গাঙ্গুটি বলতো। অনেকটা দেখতে মাউরিদের মতো। সবাই অদ্ভুত নজরে তার দিকে তাকাতো। একবার রাউত চাচি মায়ের কাছে গিয়ে বলে ওই গাঙ্গুটিকে তাড়ান না কেন, এলাকার সবাই ওকে ভয় পায়। মা বলে ও একা মহিলা আর কোথায় বা যাবে। রাউত বলে গাঙ্গুটি কালো জাদু করে বেড়ায়। গাঙ্গুটি এই কথা শুনে হুঙ্কার দিয়ে বলে আমাকে কে ডাইনি বলেছে? কার এত বড় সাহস? আমি ভাড়া দিয়ে থাকলেও এটা আমার বাসা। ছোট্ট রাধা জানালা দিয়ে উকি মেরে সব দেখে। গাঙ্গুটি বলে আমি কি করি না করি সেটা তোমাদেরকে দেখতে হবে না, তোমরা তোমাদের চরকায় তেল দাও। মা এবার রেগে বলে তুমি তোমার ওইসব অলক্ষণে কাজ করা বন্ধ করে দাও। দয়া দেখিয়ে তোমাকে থাকতে দিয়েছিলাম, এসব বন্ধ না করলে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। গাঙ্গুটি শয়তানি হাসি দিয়ে বলে আমি তোমার পরিবারকে এক রাতেই শেষ করতে পারি। হাজারো তান্ত্রিক যা পারবে না আমি তা এক মুহূর্তে করতে পারি। তোমার বাসা আমি পুড়িয়ে দিব। তখন দেখি যে কে কাকে বের করে। রাতে গাঙ্গুটি মাঠের মধ্যে কালো জাদু করতে থাকে। গ্রামবাসী এসে গাঙ্গুটির জাদুর সবকিছু লন্ডভন্ড করে দেয়। গাঙ্গুটির তল্পিতল্পা দিয়ে তাকে রাধার বাসা থেকে ধাক্কা মারতে মারতে গ্রাম থেকেই বের করে দেওয়া হয়। জঙ্গলে গাঙ্গুটি কান্না করে এক মূর্তির সামনে বসে বলে আমাকে কেন বের করে দিল? আমি কার কি ক্ষতি করেছি? আমি ওই বাসা ধ্বংস করে দিব। গাঙ্গুটি পরের দিন রাধার বাসায় এসেই দেখে রাধা লুকোচুরি খেলছে। রাধা চোখের থেকে হাত ছড়াতেই সামনে গাঙ্গুটিকে দেখে ভয়ে চমকে যায়। গাঙ্গুটি বলে আমার কিছু জিনিস ওই রুমে রয়ে গেছে, সেগুলো নিতে এসেছি, কাউকে কিছুই বলো না। বলেই গাঙ্গুটি উপরে চলে যায়। কৌতূহলবশত রাধাও তার পিছু পিছু যায়। গাঙ্গুটি উপরে এসে কালো জাদু করতে শুরু করে। আজব সব মন্ত্র পড়ে বিভৎসভাবে হাসতে থাকে। যে দৃশ্য আমরা গল্পের শুরুতে দেখেছিলাম, সেই দরজার ছিদ্র দিয়ে রাধা উকি দিচ্ছিল। রাধার বাবার মা ফিরে এসে মন্ত্র পড়ার শব্দ পেয়ে চিলেকোঠার দরজা খোলা দেখে তাড়াতাড়ি করে উপরে আসে। গাঙ্গুটি বাঘাবাইকে মানে সেই পুতুলকে সামনে রেখে জাদু করতে থাকে। রাধা এসব দেখে প্রচুর ভয় পায়। রাধার বাবা দরজা ধাক্কালে গাঙ্গুটি রেগে বেরিয়ে এসে বলে তোমার মেয়েকে কালো জাদু করেছি, সে জীবনে একটা দিনও শান্তি পাবে না, তার জীবন ধ্বংস হয়ে যাবে। বলেই শয়তানের মতো হাসতে থাকে। এই ঘটনা মনে পড়তেই রাধার কেমন যেন অস্বস্তি হয়। রাশমিকে বলে ওই দিনের পর আমি অসুস্থ হয়ে পড়ি। আমার রাতে ঘুম হতো না, তীব্র জ্বর আসতো। বাবা মা সব রকমের তান্ত্রিক দেখে ডক্টর দিয়ে চিকিৎসা করিয়ে আমাকে সুস্থ করে। রাশমি জিজ্ঞেস করে গাঙ্গুটির কি হয়েছিল? রাধা বলে কয়েকদিন পর তার লাশ নদীতে পাওয়া যায়, কিন্তু কেউ জানে না সে কিভাবে মারা গেছে। এটা নিয়ে অনেকের মধ্যে অনেক ধারণা আছে। হঠাৎ ঘড়ির দিকে তাকাতেই দেখে সন্ধ্যা হয়ে গেছে। সাই অপেক্ষা করছে বলে বের হতে গেলে রাশমি বলে তোমার ডায়েরি আমার কাছেই থাকুক, আর তোমার আগের ডক্টরের নম্বর
নম্বর দাও। রাধা নম্বর না দেওয়ার জন্য বাহানা করলে রাশমি বলে, তুমি নম্বর দাও, আমি কল দিব না, যদি দরকার পড়ে তার জন্য রেখে দিব। রাধা চলে গেলে রাশমি ডায়েরির ছবি তুলে জগন্নাথ নামের একজনকে পাঠায়। রাধা গেট দিয়ে ঢুকতেই দেখে ডাস্টবিনে সেই পুতুলটা নেই। ছবি দেখে জগন্নাথ বলে, এগুলো তো অশুভ শক্তির মন্ত্র, অনেক খারাপ আর বিপজ্জনক, এসব ঝামেলায় পড়ো না, এই মন্ত্র তো মৃত মানুষকে জীবন দিতে পারে। রাধা ভেতরে এসে সাইকে বলে, অনেক দেরি হয়ে গেছে, ঘুমাতে আসো বলেই ফ্রেশ হতে চায়। রাশমি রাধার দেওয়া নম্বরে কল দিলে কলটা পিউ রিসিভ করে। রাশমি জিজ্ঞেস করে, আপনি কি রাধাকে চেনেন? পিউ বলে, হ্যাঁ, সে তো আমার কাজিন। রাশমি বলে, আমি ওর কাউন্সিলর, জলদি তার ডক্টরের নম্বর লাগবে। রাধা অনেক বড় রকমের ঝামেলায় পড়তে যাচ্ছে। রাধা ফ্রেশ হয়ে টিভি দেখছে। হঠাৎই দরজা খোলার শব্দ পায়। এরপরেই মনে হয় কে যেন ঘরের মধ্যে হাঁটছে। রাধা উঠে গিয়ে জানালা দিয়ে দেখে মেইন গেটটা খোলা। তখনই আচমকা কলিং বেল বেজে ওঠে। রাধা লুকিং গ্লাস দিয়ে তাকাতেই দেখে শেখর দাঁড়ানো। রাধা এবার ভয়ে আটকে ওঠে। মরা মানুষ কিভাবে আসতে পারে এটা সে বুঝে উঠতে পারছে না। ভয়ে তার দম বন্ধ হয়ে আসার মতো অবস্থা হয়। কান্না করতে করতে নিজেকে কোনো রকমের সামলে লুকিং গ্লাস দিয়ে তাকাতেই দেখে সেখানে কেউ নেই। তাড়াহুড়া করে কি যেন খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে ডক্টরের দেওয়া ওষুধটা পেতেই দ্রুত পানি দিয়ে গিলে নেয়। রাশমি কুলকার্নিকে বলে, আমি রাধার ডায়েরি পড়েছি, তার লেখা শেষ কথাগুলো খুবই ভয়ানক। কুলকার্নি বলে, রাধা এখন খুবই নাজুক অবস্থায় আছে, সে নিজের জন্য এবং তার আশেপাশের মানুষদের জন্য অনেক বিপজ্জনক। তোমার বাসা যেহেতু তার বাসার কাছেই, তাহলে তাকে গিয়ে একবার দেখে আসো। এদিকে রাধা শুনতে পায় শেখর জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে। এক নাগারে কলিং বেল বাজিয়েই যাচ্ছে। রাধা ভয়ে কাঁপতে থাকে। শেখর জানালায় এসে জোরে জোরে ধাক্কাতে শুরু করলে রাধা ভয়ে আটকে ওঠে। রাধা সহ্য করতে না পেরে কান চেপে নিজেকে বোঝায় যে এসব তার কল্পনা, শেখর এই দুনিয়ায় নেই। ওপাশ থেকে শেখর বলে, আমি এসে গেছি, তাড়াতাড়ি দরজা খোলো। হঠাৎ সব থেমে গেলে রাধা স্বস্তির নিঃশ্বাস নেয়। তখনই সাই চিৎকার করে ডেকে ওঠে। রাধা দৌড়ে উপরে আসে। দেখা যায় শেখর এখনো জানলা ধাক্কাতে ধাক্কাতে রাধাকে ডাকছে। রাধা দৌড়ে সাইয়ের রুমে আসতেই দেখে তার হাতে গাঙ্গুটির সেই পুতুল। ভয়ে রাধা ছিটকে দরজায় বাড়ি খেয়ে বলে, আমি তো একে বাইরে ফেলে এসেছি, তাহলে এটা ফিরে আসলো কিভাবে? একে ফেলে দাও। সাই, জলদি চলো, আমাদের এখন এখান থেকে যেতে হবে। সাই পুতুলের দিকে তাকিয়ে অদ্ভুত ভাবে হাসতে থাকে। রাধা সাইকে টেনে নিতে গেলে সেই পুতুল আচমকা তার মুখে চড় বসিয়ে দেয়। রাধা ছিটকে গিয়ে মেঝেতে পড়ে। আশেপাশে অনেক শব্দ শুনে তাকাতেই দেখে সাইয়ের সব খেলনা একা একাই চলছে। সাই পুতুলটাকে নিয়ে সোফার কাছে গিয়ে বসতেই গাঙ্গুটির অদৃশ্য হাসির শব্দ শুনতে পেয়ে প্রচুর ভয় পেয়ে যায়। গাঙ্গুটি গগন বিদারী হাসি দিয়ে বলে, ওকে মেরে ফেলো। তখনই আচমকা দরজায় জোরে জোরে শব্দ হতে শুনে রাধা দৌড়ে নিচে আসতেই দেখে বাসার পেছনের দরজায় শেখর দাঁড়িয়ে আছে। সে এক নাগারে দরজা ধাক্কিয়েই যাচ্ছে। রাধা কি করবে বুঝতে না পেরে দৌড়ে ঘরের মধ্যে চলে যায়। শেখর চিৎকার করে তাকে ডাকতে থাকে। একটা টপ দিয়ে দরজা নিচের কাঁচ ভেঙে দরজা খুলে ঢুকতেই রাধা চাকু নিয়ে তাকে মারতে আসে। শেখর রাধাকে থামতে বললে রাধা সেই চাকু শেখরের দিকে ছুঁড়ে মারলে শেখর মাথা সরিয়ে নেয়। রাধা ভয়ে ভেতরে দৌড় দেয়। শেখর চিৎকার করে বলে, আমি তোমার শেখর, এমন করছো কেন? তাহলে কি শেখর সত্যিই বেঁচে আছে? রাধা এবার প্রচুর রেগে তার দিকে কাচের প্লেট ছুঁড়ে মারতে থাকে। একটা প্লেট গিয়ে শেখরের মাথায় রাখতেই সে মেঝেতে পড়ে যায় আর তার মাথা থেকে রক্ত পড়তে থাকে। রাধা আরেকটা কাচের ফুলদানি দিয়ে শেখরের মাথা ফাটাতেই যাবে, তখনই উপর থেকে সাই মা বলে চিৎকার করলে রাধা সেটা ফেলে দিয়েই সাইকে খুঁজতে যায়। কিন্তু সারা ঘরে সাই কোথাও নেই। সে রাধার ডাকে সাড়াও দিচ্ছে না। সামনেই সেই পুতুল দেখে রাধা সেটা ছুঁড়ে ফেলে হন্যে হয়ে সাইকে খুঁজতে খুঁজতে আর এক রুমে আসে। সাইয়ের কোনো আওয়াজ না পেয়ে সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায়। তখনই তার কানে ডাইনি গাঙ্গুটির কথা ভেসে আসে। হঠাৎ সে তার সামনে গাঙ্গুটিকে ময়লা দাঁত বের করে বিভৎসভাবে হাসতে দেখে থমকে যায়। রাশমি তখন রাধার বাসায় এসে বেল দিতে ভেতর থেকে রাধাকে সাই সাই বলে চিৎকার করতে শোনে। রাশমি এবার বাসার পেছনের দিকে রাধাকে খুঁজতে আসে। দেখা যায় ডাইনি গাঙ্গুটির সাথে সাই মারাঠি গান গাইতে গাইতে ঘুরছে। রাধা সাইয়ের কণ্ঠ শুনে বারান্দায় আসতেই এই ভয়ানক দৃশ্য দেখে থমকে যায়। গাঙ্গুটি সাইকে বলে, তোমার মাকেও আমাদের সাথে খেলতে নেই? সাই হ্যাঁ বলতেই
রাধার হাত ধরে টেনে বারান্দায় আনতেই গাঙ্গুটি ময়লা দাঁত দিয়ে শয়তানের মতো হেসে রাধার হাত ধরে আগের মতোই ঘুরতে থাকে। রাধা যেন একটা ঘোরের মধ্যে চলে গেছে। রাশমি বাসার পিছনের ভাঙা দরজা দিয়ে ঢুকে রাধাকে ডাকতে ডাকতে আসলে গাঙ্গুটি তার দিকে শয়তানের মতো তাকিয়ে থাকে, যেন সে তাকে সহ্যই করতে পারছে না। রাশমি রাধার কাছে যেতে গেলে শেখর দৌড়ে এসে তাকে সরিয়ে নিয়ে বলে, আমি রাধার স্বামী শেখর। রাধা শেখরকে দেখে থমকে দাঁড়ায়। গাঙ্গুটি গম্ভীর কণ্ঠে বলে, রাধা, তুই শেখর আর রাশমিকে কল্পনা করছিস, ওদেরকে মেরে ফেল। রাধা যেন তার নিজের মধ্যে নেই। গাঙ্গুটির কথা মতো সে পাশে থাকা শোভেল উঠিয়ে রাশমি আর শেখরের দিকে তেড়ে যায়। রেশমি তাকে বোঝানোর চেষ্টা করে যে সে ভুল করছে। রাধা এক কদম এগিয়ে রাশমিকে দেখে গাঙ্গুটিকে বলে, রাশমি তো বাস্তবেই আছে। গাঙ্গুটি প্রচুর রেগে বলে, বেশি কথা না বলে ওকে মেরে ফেল। রাধার মনে হচ্ছে যে রাশমি বাস্তবে আছে, তবুও গাঙ্গুটি তাকে বলতে থাকে ওকে মেরে ফেল। রাধা এই মানসিক যন্ত্রণা আর সহ্য করতে না পেরে কান চেপে বসে পড়ে। রাশমি এসে তার হাত থেকে শোভেল টেনে নিতে গেলেই রাধা যেন গাঙ্গুটির রূপ নেয়। গাঙ্গুটির মতোই দাঁত কিরমির করে বলে, আমি কি করব তা কি তুই আমাকে শেখাবি? বলেই অশরীরী কণ্ঠে তাকে শাসাতে থাকে। শেখর বলে, রাধা, তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে, নিজেকে সামলাও। রাধা বেশ স্বাভাবিক হতেই গাঙ্গুটি বলে, শেখর তোর চোখের সামনে মারা গেছে, এটা তোর কল্পনা। আচমকাই রাধা অশরীরী কণ্ঠে বলে, ওরা ভূত আর ভূতদেরকে মেরে ফেলতে হবে। বলেই সে শোভেল নিয়ে তেড়ে আসলে রাশমি ভয়ে সরে যায়, আর শেখর সামনে আসতেই রাধা সেটা তার পেটে ঢোকাতে যায়। শেখর তাড়াতাড়ি সেটা ধরে নিতেই শেখরের হাত থেকে গল গল করে রক্ত পড়তে থাকে। রাধা এবার রাশমির দিকে তেড়ে গেলে শেখর তাকে ধরে ফেলে। রাধার মধ্যে যেন অশরীরী শক্তি চলে এসেছে। সে শেখরকে ফেলে দিয়ে রাশমির দিকে তেড়ে আসে। রাশমি ভয়ে দৌড় দিতে গেলেই রাধা সেই শোভেল দিয়ে রেশমির পিঠে পোঁচ দিতে চায়। ব্যথায় রাশমি সিঁড়ি থেকে গড়িয়ে নিচে পড়ে যায়। রাধা তাকে একেবারে মেরে ফেলতেই নিচে নামতেই যাবে, তখনই শেখর তার পা ধরে আটকায়। রাধা গাঙ্গুটির মতো গোঙাতে গোঙাতে সেই শোভেল শেখরের বুকে গেঁথে দিতে গেলেই শেখর তার হাত শক্ত করে ধরে টেবিলে বাড়ি দিতেই শোভেলটা পড়ে যায়। রাধা প্রচুর রেগে শেখরকে ধাক্কা দিলে সে দেওয়ালে বাড়ি খেয়ে মেঝেতে পড়ে যায়। এই সুযোগে রাধা দৌড়ে নিচে এসে রাশমির চুল ধরে টেনে তুলে তাকে মারতে থাকে। রাশমি কোনো রকমে নিজেকে ছাড়িয়ে দরজা খুলে পালাতে গেলে রাধা তাকে টেনে এনে আছড়ে কাচের উপরে ফেলে দেয়। দ্রুত সেই ভাঙা টুকরো তুলে রাশমিকে মারতে গেলেই শেখর তাকে থামতে বলে। তখনই ডক্টর কুলকার্নি এসে চিৎকার করে বলে, রাধা, তুমি নিজেকে সামলাতে পারবে, নিজেকে সামলাও। গাঙ্গুটি শয়তানের মতো পা মেলে বলে, আরে সবচেয়ে বড় শয়তানটা তো এসে গেছে, একে তো আগেই মারা উচিত ছিল। বলেই শয়তানের মতো হাসতে থাকে। রাধাও তার মতোই হাসতে হাসতে অশরীরী কণ্ঠে বলে, আমি যখন ছোট ছিলাম তখনই তো তুই আমাকে ভয় পেতি, তাহলে এখন তোর সাহস হলো কিভাবে যে আমাকে থামতে বলিস? গাঙ্গুটি যা বলে রাধাও তাই বলতে থাকে। শেখর এগিয়ে আসতে গেলেই রাধা বলে, তোদের যা খুশি করতে পারিস, আমি একে ছাড়বো না। বলেই ভাঙা কাচের টুকরো দিয়ে মারতে গেলেই শেখর দৌড়ে এসে তাকে চেপে ধরলে কুলকার্নি রাধাকে বেহুশ করার ইঞ্জেকশন দিয়ে দেয়। রাধা কিছুটা শান্ত হতেই তাকে টেনে সোফায় বসালে রাধা দেখে গাঙ্গুটি তার সামনে বসে পাগলের মতো বলছে, ওকে মেরে ফেল। এই ওষুধের যন্ত্রণা যেন সে সহ্য করতে পারছে না, তাই কান্না করতে থাকে। ধীরে ধীরে গাঙ্গুটি তার চোখের সামনে থেকে গায়েব হয়ে যায়। রাধার মনে পড়ে সেদিনের অ্যাক্সিডেন্টে স্ট্রেচারে করে শেখরকে নয় বরং তাদের মেয়ে সাইকে নিয়ে যাওয়া হচ্ছিল। তার মানে সেদিন শেখর না বরং সাই মারা গিয়েছিল। আসল সত্যটা অনুভব করতেই রাধার টুকরে কান্না করে ওঠে। রাধা ঘুমিয়ে যেতেই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। শেখর সহ পরিবারের বাকিরাও হাসপাতালে এসেছে। কুলকার্নি রাশমিকে বলে, ছোটবেলা থেকেই রাধা একটু অন্য রকমের ছিল। অন্যান্য বাচ্চাদের তুলনায় তার কল্পনার গণ্ডি বেশ বড় ছিল। একা একাই হাসতো, যেন সে নিজেরই একটা দুনিয়া বানিয়ে রেখেছিল। তার জন্য কল্পনা আর বাস্তবকে আলাদা করে বুঝতে পারাটা খুব কঠিন ছিল। সে সবসময় কল্পনাকেই বাস্তব মনে করত, আর তখনই তার সামনে ডাইনি গাঙ্গুটির কালো জাদুর ঘটনা মানে জারানের ঘটনা ঘটে। গাঙ্গুটির সে ঘটনা রাধার উপরে অনেক প্রভাব ফেলে। এরপর থেকে গাঙ্গুটি রাধার জীবনের এক অভেদ্য অংশ হয়ে যায়। তবে এই কালো জাদু, ডাইনি বিদ্যা এসব শুধুই অন্ধবিশ্বাস ছাড়া আর
আর কিছুই না, বাস্তবে এর কিছুই হয় না। রাশমি মায়ের সাথে কথা বলতে আসলে মা বলে ডক্টর যতই বলুক যে এসব অন্ধবিশ্বাস বা কুসংস্কার, কিন্তু রাধাকে কষ্টে দেখে ভুগতে তো আমাদেরকেই হয়েছে। আমি জানি আমার মেয়ের উপর দিয়ে কতটা কষ্ট গেছে। গাঙ্গুটি যাওয়ার পর থেকে রাধা প্রায় উদ্ভট আচরণ করত। গভীর রাতে গাঙ্গুটির মতো গোঙাতো, হাসতো। রাধার অবস্থা দিন দিন আরো খারাপ হয়ে যায়। রাধা একদিন তার বাবার মাকে হুমকি দেয় যে সে এই বাড়ি জ্বালিয়ে দিবে। রাধা এত খারাপ অবস্থা দেখে তাকে ডক্টর কুলকার্নির কাছে নেওয়া হয়। বাবা মা তাকে শক্ত করে চেপে ধরলে কুলকার্নি ইঞ্জেকশন দিয়ে তাকে শান্ত করে। কুলকার্নি বলে আমার চিকিৎসায় রাধা ধীরে ধীরে সুস্থ হতে থাকে। মা বলে ডক্টর যতই বলুক যে রাধা তার চিকিৎসায় সুস্থ হয়েছে, আসল সত্য হলো আমি ঘরে শান্তির পূজা করানোর জন্যই সে সুস্থ হয়েছিল। কুলকার্নি বলে আমি চাই রাধা সুস্থ হোক। রাধার মা যদি মনে করে যে ওই পূজার কারণে সে সুস্থ হয়েছে তাতে আমার কিছুই বলার নেই। শেখর রাশমিকে বলে রাধা আর আমি ভালোবেসে একে অপরকে বিয়ে করি। রাধা তার ছোটবেলার সব কথা আমাকে আগেই জানিয়েছিল। অতীত মেনে নিয়েই আমি তাকে বিয়ে করেছিলাম, কিন্তু অ্যাক্সিডেন্টের পর থেকে তার সেই পুরনো রোগ আবার ফিরে আসে। দিন রাত 24 ঘন্টা রাধা বলতে থাকতো তুমি বেঁচে থাকো বা মরে যাও তাতে আমার কিছুই যায় আসে না, তুমি আমার চোখের সামনে থেকে সরে যাও। বাবা বলে রাধার অমন বাজে মানসিক অবস্থাতেও শেখর তাকে অনেক সাপোর্ট করেছে, কিন্তু রাধার ট্রমা দিনকে দিন আরো খারাপ হয়ে যাচ্ছিল। শেখর কল দিয়ে বলে আমি রাধাকে এই অবস্থায় আর দেখতে পাচ্ছি না, ওকে সামলাতেও পারছি না। কয়েকদিন পর শেখর তার প্রজেক্টের কাজে লন্ডন চলে যায়। এরপর আমরা কয়েক মাস রাধার সাথেই থাকি, কিন্তু আমাদেরকেও এরপর গ্রামে ফিরে যেতে হয়। এরপরই করোনার প্রকোপ বেড়ে যায় আর লকডাউন ঘোষণা করা হয়। ফাঁকা বাসায় রাধা একা কিভাবে সময় কাটাবে বুঝতে পারে না, তাই বাসার সব থালা বাসন মাজে, তো কখনো সারাদিন ঘর পরিষ্কার করে। এভাবে কয়েকদিন কাটতেই ধীরে ধীরে সে তার একাকিত্বকে খুব ভালোভাবেই অনুভব করতে পারছিল। মাকে কল দিয়ে বলে বাইরের ফাঁকা রাস্তা আর আমার একাকিত্ব যেন আমাকে গিলে খাচ্ছে। ফাঁকা এই ঘরে আমার দম বন্ধ হয়ে আসছে, আমার খুব ভয় করছে। বাসন মাজা, ঘর পরিষ্কার কোনো কাজই আর তার ভালো লাগে না। ধীরে ধীরে সে অন্যমনস্ক হয়ে গেল। কখনো ঘন্টার পর ঘন্টা চাকু দেখে, তো কখনো চুপচাপ দাঁড়িয়ে ভাবতে থাকে সেই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের কথা। রাশমি বলে রাধার এমন অসুস্থ হয়ে যাওয়াটা কি স্বাভাবিক না? এত ভয়ানক একটা অ্যাক্সিডেন্টে আপনাদের একমাত্র মেয়ে মারা গেল, তাহলে তার রিয়াকশনে কিছু মানসিক সমস্যা তো হতেই পারে। শেখর হতবাক হয়ে বলে তুমি তাহলে সত্যটা জানোই না, আমাদের আসলে কোনো মেয়ে ছিলই না, আমাদের বিয়ে বেশ দেরিতেই হয়েছে। ততদিনে রাধার মা হওয়াটা বেশ কঠিন ছিল। যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন রাধা 3 মাসের প্রেগনেন্ট ছিল। সেদিনের অ্যাক্সিডেন্টের কারণে মিসক্যারেজ হয়ে বাচ্চা নষ্ট হয়ে যায়। আসলে সেদিন শেখর গাড়ি চালাচ্ছিল আর রাধা পানি নিতে পেছনে ঝুঁকতে গেলে শেখর বলে আমি দিচ্ছি। সে পেছনে তাকাতেই একটা ট্রাক আচমকা চলে আসে আর তাদের ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়। করোনায় রাধা যখন বাসায় আটকা পড়ে তখন সে একদিন কলে শেখরকে বলে পাশের বাসায় নতুন এক প্রতিবেশী এসেছে, জানো তাদের একটা মিষ্টি মেয়ে আছে, তুমি না সবসময় মেয়ে বাবু চাইতে, আমরা আমাদের মেয়ের নাম যেটা ঠিক করেছি ওরাও না মেয়েটার নাম তাই রেখেছে, সাই। আমাদের মেয়ে থাকলে আজ ওর 6 মাস হতো, তাই না? বাচ্চার কথা মনে পড়তেই শেখরের মন খারাপ হয়ে যায়। রাধা সবসময় এই মা আর মেয়েকে ফলো করত। সাইয়ের মা তাকে দড়ি লাফ শেখালে রাধাও খুশিতে দড়ি লাফানোর মতো লাফ দিত। শেখর, রেবতী বা পিউ যখনই যার সাথে কথা হতো না কেন তখনই সে সাইকে নিয়েই গল্প করত। সাইয়ের বাবাও শেখরের মতোই বিদেশ থাকে। এই একাকিত্বে রাধা তার অনাগত সন্তানকে খুব মিস করত। সাইয়ের মা বারান্দায় সাইকে নানা ছলে বলে খাওয়াতে থাকলে রাধাও মনে মনে সাইকে কল্পনা করে খাওয়াতো। সারাদিন সে বাসার ভিন্ন ভিন্ন জানালা থেকে সাই আর তার মাকে দেখতো। একদিন সাইয়ের কথা বলতে বলতে মাকে বলে জানো সাই না খুব দুষ্টু হয়ে গেছে, এত বড় হওয়ার পরও আমি খাইয়ে না দিলে সে খায় না। মেয়ের এমন কথা শুনে মা অবাক হয়ে জিজ্ঞেস করে তুই কোন সাইয়ের কথা বলছিস? রাধা রেগে বলে আরে নিজের নাতনিকে কেউ এমন করে ভুলে যায় নাকি? রেগে কল কেটে দিয়ে নিজে নিজে হাসতে থাকে। রাধা ধীরে ধীরে তার কল্পনাকে তার বাস্তব ভেবে নেয়। শেখরকে কল দিয়ে বলে আজ আমি সাইয়ের জন্য অনেক কিছু কিনে এনেছি। শেখর বিরক্ত হয়ে বলে এত সাই সাই করলে তুমি আবারও আগের মতো অসুস্থ হয়ে যাবে, সাইকে নিয়ে ভাবা বন্ধ করে দাও। শেখর তাকে বাস্তবে ফেরানোর চেষ্টা করছে বুঝতে পেরে রাধা উল্টা শেখরকে চিৎকার করে বলে তুই আমার এক মেয়েকে মেরেছিস, এবার তোকে আমার সাইকে মারতে দিব না বলে রেগে কল কেটে ফোন জোরে বাড়ি মারে। ধীরে ধীরে শেখর আর সাইয়ের সম্পর্ক নষ্ট হতে থাকে।
তবে রাধা কখনোই শেখরের সাথে কথা বলা বন্ধ করেনি। কিন্তু পাশের বাসায় সাই আসার পর থেকে রাধার কল্পনা শুধু সাইকে নিয়েই ছিল। এমনকি সে কুরিয়ারে নানা রকমের খেলনাও নিয়ে আসে। লুকিয়ে লুকিয়ে সাইয়ের ছবি তুলে শেখর আর তার ছবির মাঝে সাইকে বসিয়ে ফ্যামিলি ফটো বানিয়ে টাঙিয়ে রাখে। সাইয়ের মা তাকে স্কুলের জন্য বিদায় দিলে রাধা সাইকে বিদায় দিতে বের হয়। এরপর সাইয়ের স্কুল থেকে ফিরে আসা, তাকে নিয়ে গ্রামের বাড়িতে আসা, সাইকে চেয়ারে বসিয়ে বদনজর সরানো, এই সব কিছুই ছিল রাধার কল্পনা। কুলকার্নি বলে রাধার স্বপ্ন ছিল একটা হাসি খুশি পরিবারের, কিন্তু বাস্তবে তা হয়নি। তাই সে আসল শেখরকে ধীরে ধীরে তার জীবন থেকে সরিয়ে কল্পনার শেখরকে আপন করে নেয়। সেদিন সে গাড়িতে ভাঙা ফোন দিয়ে যখন কল্পনার শেখরের সাথে কথা বলছিল, তখন তার আসল ফোনে তাকে লন্ডন থেকে আসল শেখর কল দিয়েছিল। তাই সে কলটা কেটে দেয়, কারণ কল্পনার শেখর তাকে কখনোই বাস্তবে ফেরানোর চেষ্টা করবে না। রাধাকে ফোনে না পেয়ে শেখর বাবাকে কল দিয়ে বলে, রাধাকে অনেকদিন ধরে কল দিচ্ছি, সে আমার কল রিসিভই করে না। আমি ওকে এটাই বলতে চাচ্ছিলাম যে আমি ডিসেম্বরে দেশে ফিরবো। বাবা বেশ অবাক হয়ে যায়, দৌড়ে এসে দেখে রাধা তখন ফোনে শেখরের সাথেই কথা বলছিল। তাই জলদি কল কেটে রাধার দিকে অবাক হয়ে তাকায়। আর এরপর কি হয়েছিল তা তো আমরা জানি। কুলকার্নি বলে রাধার বাবা যখন তাকে কল্পনা জগৎ থেকে বাস্তবে ফেরানোর চেষ্টা করে, তখন সে বাস্তবের শেখরকে তার কল্পনায় মেরে ফেলে, কিন্তু তার কল্পনার সাইকে বাঁচিয়ে রাখে যেন সে তার কল্পনার জীবনটাকে ঠিকভাবে চালাতে পারে। রাধার হুঁশ ফিরতেই শেখর ভয়ে ভয়ে রাধার হাতে হাত রাখে। তবে স্বস্তির বিষয় হলো রাধার সবাইকেই চিনতে পারে আর তার ভুলও বুঝতে পারে। তাই শেখর আর রাশমিকে তার ব্যবহারের জন্য সরি বলে। রাশমি বলে, তুমি সুস্থ হয়ে গেছো, আমি তাতেই খুশি। রাধা কুলকার্নিকে বলে, কাকা আমি সত্যি সুস্থ হতে চাই, এসব আমি আর নিতে পারছি না। মা বলে, তুই আবারও সুস্থ হয়ে যাবি, এবার তোর বাসায় গৃহ শান্তির পূজা করব। মায়ের কথা মতো বড় করে রাধার বাসায় পূজা করানো হচ্ছে। বাবাকে তখন প্রতিবেশী কল করে বলে, বাসার সব জিনিস ট্রাকে উঠিয়ে দিয়েছি, সময় মতো পৌঁছে যাবে। মা আর বাবা নিশ্চিন্ত হয়ে পূজা করতে থাকে। বাইরে রাশমি কুলকার্নিকে জিজ্ঞেস করে, তাহলে রাধা আমার সাথে দেখা করলো কেন? কুলকার্নি বলে, রাধার মতো রুগীরা নিজের মনের মতো কল্পনার জগৎ বানায়, আর সেই জগৎটাকে বিশ্বাসযোগ্য বানাতে এমন কাউকে খোঁজে যে তাকে বিশ্বাস করবে। রাধার কেসে তুমি ছিলে সেই ব্যক্তি, এই জন্যই সে তোমাকে আমার ভুল নম্বর দিয়েছিল, যেন তুমি আমার সাথে যোগাযোগ করতে না পারো আর তার বাস্তবটাকে না জানতে পারো। তাহলে তার কল্পনার দুনিয়াটা মিথ্যা হয়ে যেত। রাশমির এসব কথা বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল, তবুও কোনো মতে বিশ্বাস করে জিজ্ঞেস করে, রাধা বলেছিল যে গাঙ্গুটির পুতুলটা ফেলে দিয়েছে, তাহলে সেটা বাসায় ফিরে আসলো কিভাবে? কুলকার্নি বলে, হয়তো সে মিথ্যা বলেছিল, আসলে সে ওই পুতুলটা বাইরে ফেলেইনি, বা এটাও তার একটা কল্পনা ছিল। রাশমি বলে, হয়তো এমন কিছুই হয়েছে। বলেই চলে যেতে গেলে কুলকার্নি বলে, অন্ধবিশ্বাস আর কুসংস্কার অনেক বড় এক প্রতারণা। তারপরও আমরা সেই জিনিসগুলোকেই নিজেদের অজান্তেই যুক্তিতে দাঁড় করাতে চাই, তাই না? তবে এর থেকেও ভয়ঙ্কর বিষয়টা কি জানেন? বাসা পরিষ্কার করার জন্য একটা ছেলে গাঙ্গুটির সেই রুমে আসতেই দেখা যায় সেদিন 3 বোন মজার ছলে আত্মাকে ডাকার যে খেলা শুরু করেছিল, আর শেষে গুটি ফেলতেই যে নামটা উঠে যায় আর তারা দেখতে না পেরেই চলে গিয়েছিল, সেখানে কার নাম ছিল জানেন? গাঙ্গুটির নাম। তার মানে সেদিন সত্যি সত্যি গাঙ্গুটির আত্মা রাধার উপরে ভর করেছিল। তাহলে কি গাঙ্গুটি এখনো রাধার মধ্যেই আছে, নাকি আবারও মায়ের এই পূজার কারণে রাধা গাঙ্গুটি থেকে মুক্তি পেল? আপনাদের কি মনে হয়, গাঙ্গুটি কি সত্যিই ফিরে এসেছিল, নাকি এটাও রাধার ব্রেইনের কোনো ধোঁকা ছিল? উত্তর জানাতে ভুলবেন না কিন্তু। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।